experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মেয়েটা থম মেরে আছে, তবে কাঁদতে পারছে না। আকস্মিক মৃত্যুটা মেনে নিতে পারেনি। মৃদু কণ্ঠে বলে উঠল, মিস্টার খালেদা জিয়া, এই খালেদা জিয়া, ওঠো। দেখো, তোমাকে এই নামে রেখেছি, তুমি রাগ করবে না? আমাকে পাল্টা আদিবাসী বলে ডাকো, আরে ডাকো, আমি একটুও রাগ করবো না। আমার তো শুনতে ভালো লাগে। টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। অনান থেমে নেই, গালে হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে বলে, কোমাংনা চাগত তো খাইয়ে হিয়ে। বুঝতে পারো নি এবারও? আমি তোমার সাথে কথা বলতে চাই। নাঙ্গু গঙ্গা লিয়ে মিস্টার খালেদা জিয়া, বোঝনি এটাও? আমি আমি তোমাকে ভালোবাসি খালেদা জিয়া। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এবার একটু হাসো, এমন কুমড়ো মুখে দেখতে মোটেও ভালো লাগে না। সারা শব্দ নেই। অনান এবার হাউমাও করে কেঁদে উঠল। মৃদু শরীরটা ঝাঁকাতে লাগলো, আবারও গালে মৃদু থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করতে লাগলো। আফরার নিজেকে দিশেহারা লাগছে। কাকে সামলাবে সে? তার যে হৃদয় পুড়ছে না এমন নয়, ভেতরটা তারও কষ্টে জর্জরিত। হাসি খুশি ছেলেটার এমন পরিণতি তাকে নাড়িয়ে দিয়েছে। হুট করেই জিয়াউলের গালে রাখা অনানের হাত ধরে আফিফ মৃদু স্বরে বলে উঠল, ধরো না, ব্যথা পাবে। বাধ্য মেয়ের মতন অনান আর ধরল না, স্পর্শ বাঁচিয়ে বসে রইল। আফরা বিস্মিত কণ্ঠে আফিফের দিকে তাকালো। এত কঠোর একজন মানুষের থেকে তাকে এমন বাচ্চমি কথা শুনতে হবে কসমিন কালেও ভাবিনি। আফিফ উঠে দাঁড়ালো, ধীর গতিতে হেঁটে বাইরে চলে গেল। মামুনকে ইশারা করে আফরা আফিফের পিছু নিল। আফিফ থামলো খোলামেলা এক মাঠে, পা গুটিয়ে বসলো। আকাশে পূর্ণিমার চাঁদ জলজল করছে। আফিফের বারবার শুধু একটা কথাই কানে বাজছে, পাতালেও আপনাকে ছাড়ছি না স্যার। ঘাস খামছে ধরে আফিফ। ঘাসের সাথে লড়াই করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যায়। স্মৃতিগুলো তাজা হয়ে হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। ঘাসের ওপর শুয়ে পড়ে, গড়িয়ে পড়ে অশ্রুকণা। ঘাসের ওপর শিশির বিন্দুর মতো রয়ে যায়। মৃত্যু শব্দটা কতটা তুচ্ছ! সৃষ্টিকর্তার দেওয়া প্রাণ এদের কাছে তুচ্ছ। চাইলেই মেরে ফেলা যায়। মানুষ মরে কেন? হাজার হাজার বছর বেঁচে থাকলে কি হতো? এই নিয়ম পাল্টে যেত, হারানোর শোক থাকতো না, হৃদয়ের আর্তনাদ থাকতো না, ভালোবাসি বলতে না পারার আফসোস থাকতো না, না পাওয়ার বেদনা থাকতো না। একসাথে হাজার মাইল পথ চলতে পারতো, তাল মিলিয়ে সুখ দুঃখ ভাগ করে নিতে পারতো। আফিফ পা ধাপটায়, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যায় বারংবার। হুট করেই মনে পড়ে, এই ছেলেটাকে সে বলতে পারেনি সে কতটা প্রিয় তার। বলতে পারেনি তার হৃদয়ের ক্যানভাসে ছেলেটা বিশাল জায়গা করে আছে। বলা হয়নি ছেলেটাকে সে আপন ভাইয়ের মতো আগলে রাখতো আড়ালে। আফসোস হচ্ছে, কেন বললো না? কেন একটাবার বললো না ভালোবাসি? মাথায় কারো হাতের স্পর্শে চোখ খোলে আফিফ। আফরার মুখশ্রী দেখে আবারও চোখ বুঝে শান্ত কণ্ঠে বলে ওঠে, একটু বিলি কেটে দিবেন, কাটা মুকুট। ছোট্ট একটি আবদার। চট করে নাকচ করতে পারে না আফরা। ঘাসের ওপর পা মেলে বসে বিলি কেটে দেয়। ক্ষণে ক্ষণে তার হাত কেঁপে ওঠে। আফিফ চোখ খুলে আবারও আফরার দিকে নয়, জলজল করা চাঁদটার দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়েই থাকে, তারপর আনমনে বিড়বিড় করে বলে ওঠে, কবিতা তোমায় আজি দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ইজি চেয়ারে দোল খাচ্ছিল আদিল। অন্ধকার ঘর, বন্ধ চোখের পাতা খুলে গেলেও একই ভাবছিল জীবনের সমীকরণ নিয়ে। অতীতের কিছু নির্মমতা, কিছু ষড়যন্ত্র আজ তাকে এই পর্যন্ত এনে দাঁড় করালো। মানুষ বেঁচে থাকে কেন? শুধুমাত্র ভালো জীবনযাপন করার জন্য? তাহলে জীবনের রস থাকে না কেন? কেন মনে হয় এই ভালো জীবনযাপনের পেছনে লুকিয়ে আছে হতাশা, হাহাকার, অশান্তি, অস্থিরতা? সুখ শান্তি দুটো শব্দ বিলীন হয়ে যায়, তবুও মানুষ বেঁচে থাকে। এই যে সে আছে, নিঃশ্বাস নিচ্ছে, মরতে ইচ্ছে করে না, আর বেঁচে থাকার স্বাদও খুঁজে পায় না। শুধুমাত্র প্রয়োজনের তাগিদে কঠোর শরীরটা চালাচ্ছে সে। অন্ধকারে নিস্তব্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিকট শব্দে ফোন বেজে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আদিলের। ধরল না, কেটেও দিল না, নড়াচড়া করল না সামান্য। কিন্তু কলের সংখ্যা যখন 4 ছাড়লো, তখন না ধরে পারল না আদিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে আব্বু নামটি দেখে শুকনো ঢোক গেল। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে অনল মাহমুদ চাপা স্বরে শুধালেন, মুবিনকে কি করেছো আদি?
আদিল চুপ রইল। এত তাড়াতাড়ি খবরটা অনল মাহমুদের কাছে পৌঁছে যাবে ভাবেনি। প্রশ্নের জন্য প্রস্তুত সে আগ থেকেই। ভূমিকাহীন জবাব দিল, অঙ্গগুলো বিক্রি করার জন্য আমি নিজের হাতে প্যাকিং করেছি আব্বু। কেন করলে এটা? কি করতাম আব্বু, ও আমার রাজনন্দিনের দিকে হাত বাড়িয়েছিল। অনল মাহমুদ চুপ রইল। চাপা শ্বাস ফেলে আদিল আবারও বলল, পুরো পৃথিবী একদিকে রইলেও আমি জানি আমার আব্বু আমার দিকে থাকবে। ছেলের ভালোবাসাকে মেরে ফেলা অর্ডার আপনি দেবেন না সে আমি জানি। শ্বাস করলে তো দাম দিতেই হবে আব্বু। অনল মাহমুদ শান্ত স্বরে প্রসঙ্গ টেনে বললেন, তাহলে আজ কেন ভুল বুঝলে আদি? ভুল বুঝিনি তো, রাগের বসে আপনি ওর গায়ে হাত তুলে ভুল করেছিলেন। মীরা চেয়েছিল আপনার থেকে আমাকে দূরে রাখতে, ইচ্ছে করে অমন করেছে। অথচ মেয়ে জানে না অনল মাহমুদ হিনা আদিল মাহমুদের কোনো অস্তিত্ব নেই। অনল মাহমুদের গলা কাঁপছে। কাঁপা গলায় তিনি বললেন, আদিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বহুদিন পর বাবার এমন গলা শুনেছে। ঝড় বয়ে যাচ্ছে আদিলের বুকে। এতক্ষণ যে বুকটাকে শান্ত করতে সে নিশ্চুপতাকে বরণ করে নিয়েছিল, সেই বুকটাই এখন অশান্ত হয়ে তাকে দুর্বল করে দিচ্ছে। শান্ত কণ্ঠে বলল, আমাকে নিয়ে ভাববেন না আব্বু, এই শহরে কারো বুকের পাটা হয়নি আদিল মাহমুদের সুরটা একটু টোকা দেবে। যাদের সুযোগ দিয়েছে একমাত্র তারই বেড়েছে। অনল মাহমুদ আজ বড়ই শান্ত। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। হঠাৎ অনল মাহমুদ গমগম কণ্ঠে বললেন, তোমাকে মেসেজ করা হয়েছিল, অপেক্ষা করছি, এসো। এবার আদিলের মাঝে পরিবর্তন দেখা গেল। খানিক কেঁপে উঠল সে। নিম্ন কণ্ঠে পরাজয় বরণ করে বলে উঠল, আমাকে ভুল বুঝবেন না, ওদের ছেড়ে দিন আব্বু, ওরা তো নির্দোষ। আমার উপর ছেড়ে দিন, আমি ওদের দেখে নেব। অনল মাহমুদ মেনে নিতে পারলেন না। একটু আগের অসহায়ত্ব বোধ আর তার মাঝে নেই। একরাশ রাগ এসে ভর করেছে। রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, পর কখনো আপন হয় না, তুমি তার একমাত্র প্রমাণ আদিল। তুমি আমার জীবনের চরম ভুল ছিলে। নিঃশ্বাস চলে যাওয়ার পর শরীরটা হয়ে যায় লাশ, মৃত। ছেলেগুলো অনায়াসেই লাশ শব্দটা ব্যবহার করে কাজ করেছে। আফিফ তো পারছে না, মুখ থেকে শব্দটা উচ্চারণ করতে পারছে না। মনে হচ্ছে দ্রুতই সে মরে যাবে। পাহাড় সমান ওজনের এই শব্দটা তার বুকের ওপর ঠেসে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে জিয়াউল। সে তো নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছে না। বিষাক্ত এক গ্যাস নির্গত করার থেকে মনে হচ্ছে বিষাক্ত গ্যাস সে গ্রহণ করছে। কি এক অসহনীয় জ্বালা! ক্ষণে ক্ষণে ওই ক্ষতটা যে তাকে দগ্ধ করছে, ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। তক্তপোষের উপরই বসেছিল আফিফ। জিয়াউল এখানে নেই। বক্সে ভরে পাঠানো হয়েছে ঢাকা সেনানিবাসের উদ্দেশ্যে। সাথে একটি চিঠিও প্রেরণ করা হয়েছে। সে না আসা পর্যন্ত মাটি দিতে না করা হয়েছে। মাহমুদ বংশকে হাতের মুঠোয় পুরেই সে খুবই শীঘ্র ফিরবে। অপেক্ষা করছে বাবার ফোনের। এমন সময় ধীর পায়ে এগিয়ে এলো সৈয়দ। খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা। ক্ষত খানিক সারলেও ঠিক মতো হাঁটতে পারে না। আফিফের পাশে দাঁড়িয়ে কিছু সময় চুপ রইল। প্যান্টের পকেট থেকে সাদা একটি কাগজ বের করে আফিফের দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, এটা ছোট স্যার আপনার জন্য লিখেছে। আফিফ ফ্যাল করে তাকিয়ে রইল কাগজটির দিকে। সৈয়দ আবারও বলল, ছোট স্যারকে অজ্ঞান করে ফেলে রেখেছিল। জ্ঞান ফেরার পর ছোট স্যার বুঝে যায় সবটাই। বন্দুক আগ থেকে নিয়ে নেয় ওরা। অনল মাহমুদ সরাসরি ছোট স্যারের শেষ ইচ্ছের কথা জানতে চায়। তখন ছোট স্যার বলে তাকে 5টা চিঠি লেখার সময় দিতে। অনল মাহমুদ চিঠির সংখ্যা শুনে হাসলেও কি মনে করে যেন রাজি হয়। আর ছোট স্যার আমাদের ছেড়ে দিতে বলে, না হলে আমাদেরও মেরে। ডুকরে কেঁদে উঠল সৈয়দ। আফিফ ডান হাত বাড়িয়ে সৈয়দের মাথায় হাত রাখে। তারপর চিঠিটা হাতে নিয়ে থম মেরে কিছুক্ষণ বসে থাকে। সৈয়দ দুটো চিঠি এগিয়ে দেয় আফরা অনানের দিকে। আফরা স্বাভাবিকভাবেই হাতে তুলে নিয়ে প্রস্থান করে। অনান মেয়েটার বেহাল দশা। এলোমেলো চুল, জামা কাপড়ে ধুলোবালি, রক্তিম চোখ ফুলে কেমন দেখাচ্ছে। চোখের পানি শুকিয়ে গালের দাগ সৃষ্টি করেছে। হাতে সাদা কাগজ, ফ্যাল করে তাকিয়ে আছে সেদিকেই। কোনো শিল্পী মেয়েটিকে হয়তো অন্যভাবেও রচনা করতে পারত। সৈয়দ চলে যায় বন্ধুদের কাছে। আফিফ বড়সড় ঢোক গেলে কাগজের ভাঁজ খোলে। প্রথমেই নজরে পড়ে ভেজা অংশ। চোখের পাতা কেঁপে ওঠে আফিফের। লেখার সময় ছেলেটা কাঁদছিল।
ঝাপসা চোখে নজর বুলিয়ে যায় গুটি গুটি অক্ষরে। ছোট স্যার, আপনি যখন আমার চিঠিটা পড়ছেন আমি তখন পরলোক গমন করেছি। এমনকি আমার শরীরটা তখন আপনার থেকে বহু দূরে। আপনার খুব কষ্ট হচ্ছে না? আমি জানি তো। আপনি যতই আমার উপর রাগ করেন না কেন, আমাকে আপনি ভীষণ ভালোবাসেন। বলেছিলাম আপনার সাথে আমি পাতালে যেতেও রাজি, কিন্তু দেখেন ভাগ্য আমাকে একাই পাতালে পাঠালো। আমি এভাবে একদম আসতে চাইনি স্যার, কিন্তু কি থেকে কি হলো বাদ দেন সেসব। আমার আদর্শ আপনি। আমি আমার ইউনিফর্মের মান রেখেছি স্যার, বীরের মতো মৃত্যুবরণ করেছি, ভয় পাইনি। আমার অসম্পূর্ণ কাজ আপনি একাই করবেন স্যার। আমি চাই আপনার হাতেই এই অনল মাহমুদের মৃত্যু হোক। আমি আপনাকে খুব ভালোবাসি। আমার কবরের পাশে এসে চুপি চুপি একটু ভালোবাসি বলে যাবেন স্যার। এই দেখেন, একটু বেশি আবেগী হয়ে পড়েছি। মরে যাব তো, তাই আর কি। আপনি রাগ করবেন না, আসবেন তো? আর কিছু লেখা নেই। আফিফ পরপর কয়েকবার পড়ল চিঠিটা। একসময় সহ্য করতে না পেরে হাওমাও করে কেঁদে উঠল। চুপচাপ দেখে গেল সবাই। কী বলে সান্ত্বনা দিবে? আছে কিছু? নেই। যার ক্ষত তারই জ্বলন, অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। আফরা আবারও সেই মাঠে এসে বসেছে। আজ পূর্ণিমাটা এত স্বতঃস্ফূর্ত, ছোট ছোট অক্ষরগুলো পড়তে পারছে আফরা। যদিও কিছুটা অসুবিধা হচ্ছে, তবে বেশি নয়। আফরা স্বাভাবিকভাবেই চিঠিখানা পড়তে শুরু করে। তার মতে তাকে বলার কিছুই নেই জিয়াউলের, শুধুমাত্র ফর্মালিটিস। অপ্রিয় প্রিয় ম্যাম, আপনি আমার কাছে অপ্রিয় ছিলেন কিছুটা, সেসব ছেলে মানুষই ব্যাপার। প্রিয় হলেন আমার ছোট স্যারের জন্য, ম্যামও সেই জন্যই ডাকা। ছোট স্যার আমার কাছে অধিক সম্মানের, তাই সম্মানটা আপনারও প্রাপ্য। আপনাকে চিঠি দেওয়ার আমার কোনো কারণ নেই, কি যেন মনে হলো লিখে ফেললাম। আমার ছোট স্যার আপনাকে খুব ভালোবাসে। মেয়ে থেকে দূরে থাকা স্যারকে যখন আপনার প্রতি আসক্ত হতে দেখলাম আমার যে কি আনন্দ হচ্ছিল। আমি জানি আপনি খুবই কঠোর রহস্যময়ী, ভালোবাসতেও বলবো না, কিন্তু হুট করে হারিয়ে যাবেন না প্লিজ। বন্ধু হয়ে থাকবেন না হয়, না হলে আমার স্যার প্রথম ভালোবেসেই ছ্যাঁকা খেয়ে যাবে। যদিও আমি অভিশাপ দিয়েছিলাম এক সময়, তবে এখন ফিরিয়ে নিয়েছি। আপনি যদি স্যারকে ফিরিয়ে দেন তাহলে আপনারও আর কোথাও বিয়ে হবে না। ভেবে দেখবেন জিয়াউলের অভিশাপ কিন্তু ফলে যায়। আপনার কি হলো সে জানে না, ফিক করে হেসে দিয়ে আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। এত বড় একটা ছেলে এমন বাচ্চামো কথা কি করে বলে? এত আদুরে ভাবে কিভাবে কথা বলে? কাগজটায় ছোট্ট ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালো আফরা। নাদিয়ার মৃত্যু তাকে কষ্ট দিলেও এই কষ্টটার মতো নয়। সে জানতো হুট করেই তাদের মধ্যেই কারো কিছু হবে, আন্দাজ করতে পেরেছিল। অথচ সাবধান করার আগেই ঘটে গেল। তীব্র হর্নের আওয়াজে ঘোর কাটে আফরার। দুটো গাড়ি তীব্র বেগে ছুটে আসছে। আফরা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়, কাগজটা প্যান্টের পকেটে রেখে দৌড়াতে শুরু করে ছাউনির দিকে। সকলে সেখানেই ছিল। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, বস্তির মধ্যে ঢুকে পড়ো তোমরা, ফাস্ট, পেছন দিক দিয়ে যাবে, প্রশ্ন না করে দৌড়াও। ছেলেগুলো দৌড়াতে থাকে কথা মতো। আগেই বলা ছিল এরকম পরিস্থিতিতে দোটানা না করেই দৌড়াতে। ছেলেগুলো ছাউনি ছাড়তেই শব্দ করে দুটো গাড়ি থেমে যায়। হাঁটার শব্দ ভেসে আসে। আফরা আফিফের কাছে যায়। সেভাবেই বসে আছে ছেলেটি। কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, মিস্টার আফিফ, বসে থাকার সময় নেই, ওরা এসে গেছে। আফিফ ঘাড় উপরে তুলে ঠোঁট বেঁকিয়ে হাসে। পরক্ষণেই ছাউনির দরজার দিকে তাকিয়ে অভিনব কায়দায় কাঁধ ঝাঁকায়, যেন শরীর থেকে সকল ক্লান্তি ভাব, আফসোস, দুঃখ ঝেড়ে ফেলল। ডান হাত পেছনে এনে দেখে নেয় অস্ত্রটি ঠিকঠাক আছে কিনা। আছে, চিন্তা নেই। আফিফ মুখে কঠোরতা এনে আফরাকে বলে, আনানকে ডাকুন, এসব ঝামেলায় আসবেন না। কথাটা অত্যন্ত হেলায় নিয়ে আফরা নিজের পকেট থেকে রিভলভার বের করে ছাউনির দরজার পেছনে লুকিয়ে পড়ে। আফিফ কিছুটা চোখ রাঙালেও পরক্ষণেই ঘরের মধ্যে সুরসুর করে ঢুকে পড়া কয়েকজন কালো পোশাকধারী লোককে দেখে দৃষ্টি ফেরায়। লোকগুলো এসে শুধু দাঁড়িয়েই থাকে। অতর্কিত হামলা, প্রহার বা অস্ত্র দেখিয়ে ভয়ের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। আফিফও চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝোপ বুঝে কোপ দেওয়াতে তার ঝুড়ি মেলা ভার। কিছু সময় যেতেই প্রবেশ করে সাদা পাঞ্জাবি পরা এক যুবক। মুখে মাস্ক, চোখে সানগ্লাস, হাতে রিভলভার। অভিনব কায়দায় আফিফের সামনে দাঁড়িয়ে যায়। দৃষ্টি বিনিময় হতেই রিভলভার আফিফের কপালে ঠেকিয়ে মৃদু হাসে। আফিফ চিনতে পারে, স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করে, মিস্টার আদিল মাহমুদ। মাস্ক খুলে ফেলে আদিল। ঠোঁট বেঁকিয়ে হেসে দেয়। খানিক বাহবাও বলা চলে। আফিফের চোখ মুখে ভয়, আতঙ্ক, অবাকতা, বিস্মিত কোনো ভাব নেই। অনুভূতিহীন কঠোর দৃষ্টি মেলে রয়েছে আদিলের চোখে। আদিল ফিসফিসিয়ে জিজ্ঞেস করে,
আফিফ শব্দ করে হেসে উঠল। হাসির দমকে শরীর দুলছে তার। আদিল শক্ত দৃষ্টিতে হাসিটা দেখতে থাকে। দেখার মাঝে টের পায় পেটে কিছু ঠেকানোর ইঙ্গিত। ভ্রুকুচকে নিচের দিকে তাকাতে আবছা আলোয় অস্ত্রটা চিনতে অসুবিধা হয় না তার। আফিফ ঘাড় বেঁকিয়ে বলে ওঠে, ভয় করছে না মিস্টার আদিল মাহমুদ? আদিল কিছু বলতে পারে না। পূর্বেই আড়াল থেকে বেরিয়ে আসে আফরা। আদিলের দিকে রিভলভার তাক করে ঠোঁট এলিয়ে হাসে। এগিয়ে আসবে মাথা প্রদান করে একজন গার্ড। হাত বাড়িয়ে আটকে দেয় তাকে। বিরক্তিতে চ শব্দ করে অসন্তুষ্ট দৃষ্টি ফেলে গার্ডটির ওপর। কিছুটা ভ্যাবাচাকা খায় ছেলেটি। থতমত ভাবটা বাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দেয়। ছেলেটি গালে হাত দিয়ে মুখ হাঁ করে ফ্যাল দৃষ্টিতে তাকায়। আফরা এবারও অসন্তোষ প্রকাশ করে দ্বিতীয়বার চর লাগায়। গমগমে কণ্ঠে বলে ওঠে, যেখানে বস কিছু বলছে না তুই বাধা দিস কেন? দ্বিতীয় চর ঠিক এটাই না বুঝতে পারার জন্য। আদিল মাহমুদের চেলা হয়ে এমন নির্বোধ হয়েছিস, আমার দেখতেই জাস্ট লজ্জা লাগছে। আদিল অপমানটা গায়ে মাখে না। হাত দিয়ে ইশারা করতে গাড়িটি পেছনে সরে যায়। আফরা এগিয়ে এসে আদিলের মাথার পেছনে বন্দুক ধরে। তিনটে মানুষ একে অপরকে ধ্বংস করতে উদ্ধত। আফরা হেয়ালি করে বলে ওঠে, আসুন ট্রিগারে চাপ দি, জাস্ট খেলা। তিনজনে মরে গেলে সব খেলা শেষ। এটাই ভালো হবে আপাতত আপনার সো কল্ড বাবার জন্য। আদিল চাপা স্বরে বলে, অনিল মাহমুদকে ছোঁয়ার সাধ্য আপনার নেই মিস আফরা। আপনার কেন? মিস্টার আফিফের মতো পালন এলেও অনিল মাহমুদের দেখা পর্যন্ত পাবেন না। তার হাতের মুঠে যতগুলো লোক রয়েছে আপনাদের এক নিমেষে পিছিয়ে দেবে। কথা বলা শেষ করে আদিল রিভলভার গুটিয়ে নেয়। আফিফ আফরাও তাই করে। আদিলের মুখে চরম সত্য শুনেও দুজনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আদিল তক্তপোষের উপর বসতে যেতে অনান ছুটে আসে। উন্মাদের মতন আদিলকে কিল ঘুষি দিতে দিতে বলে ওঠে, বসবি না এখানে, বসবি না। তুই পাপী, তুই খারাপ। এখানে আমার খালেদা জিয়ার ছোঁয়া আছে। তুই বসলে অপবিত্র হয়ে যাবে। দূরে যা, দূরে যা বলছি। বসবি না। তুই বসলে আমার খালেদা জিয়া মিলিয়ে যাবে। তোকে আমি মেরে ফেলবো। আদিল ফেরায় না, অনানকে স্পর্শ পর্যন্ত করে না। চুপচাপ কিল ঘুষি হজম করে দাঁড়িয়ে রয়। আদিলের নির্লিপ্ততায় আফরা অবাক হয়ে এগিয়ে যায়। অনানকে সরিয়ে নেয় কাছ থেকে, তক্তপোষের একপাশে বসিয়ে দেয়। আদিল শান্ত কণ্ঠে বলল, ভালোবাসা হারালে কষ্ট হয়, হজম করে নিলাম। আমি এখানে যুদ্ধ করতে আসিনি, অনুরোধ করতে এসেছি। আদিল মাহমুদ অনুরোধ করতে এসছে, এই যুদ্ধ থামিয়ে দিন। আপনারা চরম ভুল করছেন। অনিল মাহমুদকে ধরা আপনাদের কাম্য নয়। প্রিয়জন হারবেন একে একে। আমি চাইছি না এই হারানোর সংখ্যা বাড়ুক, বুকের কষ্ট বাড়ুক। দুনিয়াতে এমন অনেক অনিল মাহমুদ আছে। কজনকে ধরবেন, কজনকে খুঁজে বের করবেন? পারবেন না। ফিরে যান নিজেদের নিরে। মায়ের ছেড়ে মায়ের কোলে ফিরে যান। বান্দরবানে আর আসবেন না। আদিল ফিরে যেতে চায়। পূর্বেই আফিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দুনিয়াতে অনল মাহমুদ হাজারটা থাকলেও আফিফ মুনতাসির একটাই। যেখানে এই দেশদ্রোহীর খোঁজ পেয়েছে, পরিবার পরিজন ভুলে ছুটে গিয়েছেন নুরুল আলম সিদ্দিকী। আমার আদর্শ তিনি। আপনি যেমন বাবার ছেলে, আমিও আমার বাবারই ছেলে। আপনি 10 জন নিয়ে আসবেন, আমি একাই যথেষ্ট তাদের রুখতে। বান্দরবান আদিল মাহমুদ নামে ভয়ে কাঁপলে আফিফ মুনতাসির নামে পুরো ঢাকার ক্রিমিনালরা কাঁপে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্ষত কিভাবে ফেরত দিতে হয় তা আমার ভালো করেই জানা। আদিল এক পলক আফিফকে দেখে হেসে বেরিয়ে যায়। আফিফ আফরার কুচকানো মুখ দেখে প্রশ্ন করে, ডায়ালগ কি একটু বেশি হয়ে গেল? আফরা এবার হতভম্ব হয়ে যায়। হে খুন আফিফ, লোকটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। দুটো জিপ থেমে গেল ধীর গতিতে। যতটুকু শব্দ না করলেই নয়, নেমে গেল একদম ছেলেপেলে। শব্দবিহীন জিপ থেকে নেমে অনল মাহমুদ চারপাশে নজর বুলান। নিস্তব্ধতা বিরাজ করছে সর্বত্রই। গভীর রাত, ঘুমে বিভোর সবাই। শুধুমাত্র একটি বাড়িতেই আলো জ্বলছে। অনল মাহমুদ চাঁদের আলোয় হাঁটতে থাকেন। কয়েক কদম হেঁটে দাঁড়িয়ে পড়েন আলো জ্বলানো বাড়িটায়। হাতের ইশারা পেতেই লোকগুলো কয়েকটা বোতল নিয়ে দৌড়ে আসে। ইঙ্গিত পেতেই পুরো বাড়িতে পেট্রোলগুলো ছিটিয়ে দেয়। অনিল মাহমুদ কিটকিটিয়ে হাসেন। আরও কয়েক বোতল পেট্রোল রয়ে গেছে। অনিল মাহমুদ লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, 1.5 যুগ পরে এসে 1.5 যুগ আগের কাহিনী রিপ্লেস করছি। ব্যাপারটা মজার। যাই একটু সাক্ষাৎ করে আসি। মৃত্যুর দূত হয়ে এসেছি। হাসতে হাসতে এগিয়ে যায় অনিল মাহমুদ। কলিং বেল চাপ দেয়। হাসি নেই এখন মুখে।
বেশক্ষণ অপেক্ষা করতে হয় না। দরজা খুলে যায়। নত করে রাখা মুখ উপরে তুলতে তুলতে বলে ওঠেন, সালাম, অনল মাহমুদ বলছিলাম, দেখা করতে চলে এলাম। কেমন আছে? বাক্যটা সম্পন্ন করতে পারেন না তিনি। সামনে দৃষ্টি যেতেই কণ্ঠদ্বার রোধ হয়ে আসে। দেয়ালে ঠেস দিয়ে রাখা হাত থরথর করে কেঁপে ওঠে। দরজায় দাঁড়ানো কামিনী বেগমের চোখ বেরিয়ে আসার উপক্রম। দুপা পিছিয়ে যান তিনি। অসীম ভয়ে দরজা আটকাতে চান, পারেন না। অনল মাহমুদ ঠেলে ভেতরে ঢুকে পড়েন। কামিনী বেগম আঙুল উঁচিয়ে কিছু বলতে চান, এবারও ব্যর্থ হন। আকস্মিক দেখাটা দুজনেই মেনে নিতে পারেন না। কামিনী বেগম ঢুলে পড়তে নিলেই আঁকলে নেন অনল মাহমুদ। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন বন্ধ চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়া জলের ধারার দিকে। অস্পষ্ট কাপা কণ্ঠে বললেন, কামিনী ফুল। নিঝুম রাত্রির শেষ প্রহর। খানিক পরেই পূর্ব দিগন্তে সূর্যরশ্মির প্রভাব ফেলবে। জেগে যাবে প্রকৃতি, মানুষ। ছোটাছুটি লেগে যাবে সবার মাঝে। অন্ধকার এখনো সময়টাকে গ্রাস করে আছে। ড্রিম লাইটের আবছা আলোয় অসাড় হয়ে পড়ে থাকা শরীরটা দেখছেন অনল মাহমুদ। আঁকানো শরীর, বয়সের খানিক ছাপ, ঘুমন্ত মুখশ্রী। অনল মাহমুদের চোখে স্নিগ্ধতার প্রতীক হয়ে ধরা দিচ্ছে। অপলক অনিমেষ তিনি দেখে যাচ্ছেন। যে মেয়েটা তার যৌবনের প্রথম আকাঙ্ক্ষা ছিল, চোখের তৃপ্তি ছিল, অন্তরের ভালোবাসা ছিল, সেই মেয়েটাকে তিনি দীর্ঘ 2 যুগ পর দেখছেন। পিপাসা কি আদৌ মেটার? সময়ের কাছে পরাজয় মেনে স্থানের কাছে হেরে অনল মাহমুদ নিজের খোলস ছেড়েছেন। ভুলে গেছেন খানিক পরের পরিণতির কথা। ভুলে গেছেন শুয়ে থাকা মহিলার সাথে তার জীবনের চরম সত্যির কথা। এই মুহূর্তে শুধু চোখের তৃষ্ণা মেটাচ্ছেন তিনি। পিট করে চোখ খুললেন কামিনী বেগম। আবছা আলো অন্ধকারে ঘরের কয়েকটা সরঞ্জাম দেখে বোঝার বাকি রইল না তিনি কোথায় আছেন। হাসপাতাল। পাশে নজর রাখলেন। নেত্রপল্লবে অনল মাহমুদের মুখশ্রী ভেসে উঠতে মুখ ফিরিয়ে নিলেন তিনি। অনল মাহমুদ চাপা শ্বাস ফেললেন। উঠে দাঁড়িয়ে বাম হাত বাড়িয়ে কামিনী বেগমের মাথায় রাখতে গিয়েও ফিরিয়ে নিলেন হাত। কামিনী বেগম আজ করতেই পেরেছিলেন। মৃদু স্বরের ঝংকার তুলে বলে উঠলেন, খবরদার আমাকে স্পর্শ করবে না। অনল মাহমুদ মুচকি হাসলেন। নরম স্বরে বললেন, একই তেজ, একই ভঙ্গিমা, একই মুখশ্রী, একই শরীর, কিন্তু সম্পর্ক আলাদা কেন? তুমি আর আমার নও কামিনী ফুল। আমি কি করে মেনে নিব এটা? আমার সহ্য হচ্ছে না কামিনী ফুল। তুমি বলো না তুমি আমারই এসো। শেষের বাক্যটায় হালকা তোতলান তিনি। কামিনী বেগম অত্যন্ত রুষ্ট, চোখের দৃষ্টিতে যেন অগ্নি ঝরে পড়বে। গলাখানি কুচিয়ে বললেন, আমি তোমার কখনোই ছিলাম না অনল। এখন তো প্রশ্নই ওঠে না। আমি সম্পূর্ণই নুরুল আলম সিদ্দিকীর। আমাদের ভালোবাসার ফসল আমাদের ছেলে। একদম স্পর্শ করবে না আমায়। তোমার হাতের ছোঁয়ায় অধিকারী অন্য কেউ। অনল মাহমুদ আজ বড়ই শান্ত। প্রসঙ্গ ছেড়ে প্রশ্ন করে, কেন ডিভোর্স দিলে কামিনী ফুল? আমার কামিনী ফুল আমাকে ছেড়ে কেন চলে গেল? ভালোবেসেছিলাম আমি। তোমার জন্য বাড়ি গাড়ি আভিজাত্য, এমনকি মা বাবা ভাই সব ছেড়েছিলাম। সেই তুমিই আমায় চোখে আঙুল দিয়ে আমার ভুলটা দেখিয়ে দিলে। কেন করলে এমন? চমকিত দৃষ্টিতে তাকালেন কামিনী বেগম। বিস্মিত কামিনী বেগম জবাব দেওয়ার কিছুই পেলেন না। তার মাথায় ঢুকছে না সব কিছু জানার পরেও লোকটা কেন এসব বলছে। বিস্মিত মনোভাব কাটিয়ে কাট কণ্ঠে প্রশ্ন করেন, ভালোবাসা? বড় বোনকে ভালোবাসার কথা বলে বিয়ে করে গোপনে ছোট বোনের সাথে নোংরামি চালিয়ে যাওয়াকে ভালোবাসা বলে অনল? এই কেমন ভালোবাসা? আমার জীবনের সবচেয়ে ব্যর্থতা কি জানো? আমার ভালোবাসা আমাকে কখনোই বিশ্বাস করেনি। আর কিভাবে বিশ্বাস করব অনল? ছোট বোনের বুকে সুখ খোঁজা অনলকে দেখে কি বিশ্বাস করতে বলো? স্বামীর বড় ভাই যখন রাতে এসে বলে আমার স্বামী তারই বদলে তার বড় ভাইকে পাঠিয়েছে রাত্রি যাপনের জন্য, কি করে বিশ্বাস করব অনল? ছোট বোন যখন প্রেগনেন্সি রিপোর্ট এনে পায়ে পড়ে আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চায়, আর কিভাবে বিশ্বাস করব অনল? আমি কখনোই আত্মমর্যাদাহীন ছিলাম না, না কারোর সাথে ঢলাঢলির স্বভাব ছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করা। মাহমুদ বাড়ির নির্মমতা জেনেও সেই বাড়িতে প্রবেশ করা।
অনল মাহমুদ ফ্যাল করে তাকিয়ে রইলেন কামিনী বেগমের দিকে। অস্পষ্ট স্বরে বললেন, তুমি আমাকে ঠকিয়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছিলে কামিনী। পরক্ষণেই মাথা চেপে ধরেন তিনি। মৃদু চিৎকার দিয়ে নিজের মতোই বলতে থাকেন, এত বড় ষড়যন্ত্র, এত বড় ষড়যন্ত্র, এত বড় ধোঁকা! আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে নিয়ে খেললো। বিশ্বাস করো কামিনী, তোমার ছোট বোনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সে আসতে চাইতো আমার কাছে, আমি বারংবার ফিরিয়ে দিয়েছি। তুমি তোমার বোনকে খুব ভালোবাসতে, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বলিনি কখনো। আর কি বললে? বড় ভাইকে আমি তোমার ঘরে পাঠিয়েছিলাম। তুমি এটা কিভাবে বিশ্বাস করলে কামিনী? যার দিকে কোনো ছেলে তাকালে বাঁচা মুশকিল হয়ে যেত, তার কাছে আমি আমার বড় ভাইকে পাঠাবো? এতটা অবিশ্বাস! কামিনী বেগম নিশ্চুপ। অনল মাহমুদ রাগে ফেটে পড়েছেন এবার। কামিনী বেগমের কাঁধ বাঁকিয়ে বলে উঠলেন, কি হলো? আনসার দাও কামিনী। কামিনী বেগম অনুভূতিহীন চোখে তাকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, অবিশ্বাস করিনি তো। তোমার ভাই যখন রুমে এসে আজে বাজে কথা বলল, তখনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল। রাগে জ্ঞানশূন্য হয়ে ছোট বোনকে খায়েশ মিটিয়ে পিটিয়েছিলাম, কিন্তু আমার ছোট্ট ছেলেটাকে যখন মারার হুমকি দিল তোমার ভাই, এবং আমার সামনে 3 বছরের বাচ্চাটিকে কষিয়ে থাপ্পড় মারলো, সহ্য করতে পারিনি। রাতে তোমাকে বলবো দেখি মাতাল হয়ে তুমি ঢুলছো, শার্টে মেলি ঘান, লিপস্টিকের দাগ। তখনই বুঝেছিলাম আমার ভালোবাসা তোমাকে এখন আর টানে না। পরদিন সকালে তীব্র জ্বরে পড়েও ছোট বোন আমার প্রতিশোধ নিতে ভুলে না। আমার মায়ের যোগ্য জবাব দিতে তার ছেলের ডিএনএ রিপোর্ট নিয়ে হাজির হলো, যেখানে স্পষ্ট ছিল অনল মাহমুদ ছোট আদিলের বাবা। সব কিছু ছেড়ে ছুড়ে সেদিনই চলে এসেছিলাম। বুঝেছিলাম আমার ছোট্ট প্রাণ ওই পরিবেশে বাঁচতে পারবে না। তবুও একটা ছোট্ট আশা মনের ভিতর ছিল, অনল আমাকে ছাড়া কাউকেই ভালোবাসতে পারে না। কিন্তু একদিন খবর এলো অনল মাহমুদ বিয়ে করেছে আমারই ছোট বোনকে। একটুখানি বিশ্বাস আমার ভেঙে গেল। সেসব অতীত ভুলে বছর কয়েকটা কাটিয়ে দিলাম, কিন্তু পাষাণ অনল মাহমুদ অতীত ভুলল না। ঠিক আমাকে খুঁজে বের করে জমের দুয়ারে ঠেলে দিল। সেদিন নুরুল না থাকলে হয়তো বাঁচতামই না। আমার বাস শক্তি কেড়ে নিয়েছিল তুমি, অথচ দেখো সুখ কাটতে পারোনি। কামিনী বেগম তীব্র রাগে হালকা কাঁপছেন। জটিল কথাগুলো কেমন অনায়াসে বলে দিলেন। অনল মাহমুদ ধীর বুঝলেন তার কামিনী ফুলের মনে তার জায়গা নেই, একটুও নেই। সেদিকে আর গেলেনও না। কাপা কণ্ঠে শুধালেন, আফিফ আমার ছেলে, আমার ছোট অগ্নি, আমার মানি। পিলে চমকে উঠলেন কামিনী বেগম। আবছা অন্ধকারে অনল মাহমুদের ছলছল চোখ তার নজর এড়ালো না। বিচলিত হলেন তিনি, তবে সত্য স্বীকার করে মাথা নাড়ালেন। পরক্ষণে বলে উঠলেন, ছোট্ট অগ্নিকে নিয়ে আমি সংগ্রাম করছিলাম। সুন্দর একটা পরিবেশ আমি তাকে দিয়েছিলাম, কিন্তু তুমি যখন তোমার লোকদের পাঠালে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিতে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মাহমুদ বাড়ি গেলে আমার ছেলে ঠিক তোমার মতো খুনি হতো, নষ্ট হতো। প্রাণপণে ছুটছিলাম আমি ঘুমন্ত ছেলেকে নিয়ে। বেশিক্ষণ যেতে পারিনি, তার পূর্বে পেছন থেকে লাঠি ছুঁড়ে দেওয়া হয়। ঘাড়ে লেগে আমি রাস্তায় পড়ে যাই। একটুর জন্য আমার ছেলেকে তোমরা নিয়েই নিতে। তখনই নুরুলের জিপ আসে, তোমার লোকরা পালিয়ে যায়। এরপর থেকে যাত্রা শুরু। ওর বাড়িতে আশ্রয় নিই। কিছুদিন পরেই নুরুল ট্রেনিংয়ে চলে যায়। আমাদের বন্ধুত্বটা গাঢ় হয়ে উঠছিল। নুরুল বিয়ের প্রস্তাব দেয়। আমিও স্বার্থপরের মতো ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে যাই। ওর জন্য নুরুলের মতো বাবার খুব দরকার ছিল, না হলে আমার ছেলে আজ বীর সেনা হতে পারতো না। নুরুলের ব্যবহার, আচার আচরণ আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। কাঙালের মতো অপেক্ষা করেছে লোকটা, কিন্তু আমার ব্যর্থতা কি জানো? একজন খুনি ধর্ষককে আজও আমি ভুলতে পারিনি মন থেকে মুছতে। আজও রাতের কোনো এক প্রহরে চোখ ভিজে আসে, মনে পড়ে সেই রাতগুলোর কথা। খুনসুটিময় গল্পগুলো চোখের পাতায় ভাসে।